নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা মার্চ মাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করছি 30 অ্যান্ড 31 মার্চ 2024। এটা তোমাদের একটা রেকর্ডেড ক্লাস প্রিমিয়ার হচ্ছে, তো তোমরা কমেন্ট করতে পারবে না। কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আজকের প্রথম প্রশ্ন, When is World Piano Day 2024 observed? এটা আমরা প্রত্যেক বছর আমরা 2020 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, 2020 সেপ্টেম্বর থেকে। তো ধরো দিস ইজ দ্য থার্ড ইয়ার আমরা এই প্রশ্নটা আলোচনা করছি। তো আশা করছি তোমরা সবাই জানো এটা। ওয়ার্ল্ড পিয়ানো ডে প্রত্যেক বছর 88তম দিনে অবজার্ভ করা হয়, 88th ডে অফ দি ইয়ার। 88তম দিনে প্রত্যেক বছরের 88তম দিনে এটি অবজার্ভ হয়। এর কারণ কি? কারণ পিয়ানো যে দিনটার উদ্দেশ্যে অবজার্ভ হয় সেটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং সেখানে কি থাকে 88টা, 88 কিজ আর দেয়ার ইন পিয়ানো। সেই কারণেই 88তম ডে অফ দ্য ইয়ারে ওয়ার্ল্ড পিয়ানো ডে অবজার্ভড হয় টু সেলিব্রেট দি পিয়ানো, যেটা কিনা একটা অ্যাকস্টিক কিবোর্ড স্ট্রিংড পারকাশন ইনস্ট্রুমেন্ট। সাধারণত এটা দেখা গেছে যে 28 আর 29শে মার্চ এই দুটোর মধ্যেই পড়ে। এই বছর মানে 2024-এ এটা 28শে মার্চ পড়েছে এই দিনটা, ঠিক আছে? পিয়ানো যিনি ইনভেন্ট করেছিলেন, প্রত্যেকটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো কেউ না কেউ ইনভেন্ট করেন, পিয়ানো যিনি ইনভেন্ট করেছিলেন তিনি হচ্ছেন বার্টোলোমিও ক্রিস্টোফোরি। মনে রাখতে হবে না, জাস্ট একটু বললাম আমি। একজন ইটালিয়ান ইনস্ট্রুমেন্ট মেকার ছিলেন, তিনি কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকার ছিলেন এবং উনি প্রথম পিয়ানো ইনভেন্ট করেছিলেন 1800 শতাব্দীতে, ঠিক আছে? আর এই দিনটা অবজার্ভ করা, মানে এই যে দিনটা অবজার্ভ করা যেতে পারে অ্যাজ ওয়ার্ল্ড পিয়ানো ডে, এই কনসেপ্টটা প্রথম এনেছিলেন জার্মান একজন পিয়ানিস্ট ছিলেন এবং কম্পোজার নীল ফ্রাম, এবং উনি প্রথমবার 2015-তে কিন্তু ওয়ার্ল্ড পিয়ানো ডেটা অফিসিয়ালি অবজার্ভড হয়, ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ড পিয়ানো ডে হলো এই বছর পড়েছে 28শে মার্চ, 88th ডে অফ দ্য ইয়ারে সেলিব্রেশন হয়। নেক্সট, হু রিসেন্টলি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ সেনেগাল? সেনেগালের রিসেন্ট প্রেসিডেন্ট হিসেবে কে ইলেক্টেড হয়েছেন? তিনি হচ্ছেন বাসিরাও ডিওমায়ে, বা আরো যদি বলতে পারি বাসিরাও ডিওমায়ে ফায়ে, ঠিক আছে? সেনেগাল যেটি একটি ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে ঢাকার, গভর্নমেন্ট ওখানে ইউনিটারি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক, লেজিসলেচার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রেসিডেন্ট এটা বি এ হবে একটা, এখানে বি একটা এ হবে, বাসিরাও ডিওমায়ে ফায়ে, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট, নতুন ইনি ইলেক্টেড হলেন, এটাই আমাদের প্রশ্ন ছিল। পিএম হচ্ছেন ওসমানে সংকো এবং ওখানে যে কারেন্সিটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্র্যাঙ্ক। যদি আমরা সেনেগালের অবস্থান দেখি, এটা আমরা জানি এটা আফ্রিকার ম্যাপ। এখানে আমরা যদি আফ্রিকার পশ্চিম দিকে চলে আসি তাহলে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, এই যে পোর্শনটা দিস ইজ সেনেগাল, এই পোর্শনটা হচ্ছে সেনেগাল, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি? which countries became the top importers of engineering goods? ভারতে ইঞ্জিনিয়ারিং গুডস তৈরি হয় এবং সবসময় মানে হিস্ট্রি যদি বলি, মানে শুরু থেকেই, স্বাধীনতা শুরু থেকেই ভারত কিন্তু ইঞ্জিনিয়ারিং গুড তৈরির একটা হাব মনে করা হয়। কি এবার যেটা প্রশ্ন, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে সব থেকে বেশি এই ইঞ্জিনিয়ারিং গুডস ভারত থেকে কেনে কোন কোন দেশ? তারা হচ্ছে রাশিয়া, ইউএই এবং সৌদি আরবিয়া। রিসেন্টলি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ইইপিসি, যারা মেনলি ভারতে তৈরি ইঞ্জিনিয়ারিং গুডসকে প্রমোট করে, তারা একটি অ্যানালিসিস করেছেন। এটা বেসিক্যালি একটি প্রিমিয়ার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। তারা একটা অ্যানালিসিস করেছেন এবং সেই অ্যানালিসিস অনুযায়ী 2023-24 এপ্রিল ফেব্রুয়ারি এই লেংথটাতে, মানে 2023-এর এপ্রিল থেকে 2024-এর ফেব্রুয়ারির মধ্যে
ইঞ্জিনিয়ারিং গুডস এর এক্সপোর্ট বেড়েছে এবং এই এক্সপোর্ট বাড়ার ক্ষেত্রে যারা টপ ইম্পোর্টার হয়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ারিং গুডস এর তারা হচ্ছেন রাশিয়া, ইউএই, সৌদি আরবিয়া। তিনটে দেশের ক্ষেত্রে কিন্তু তারা আগে যে পরিমাণ ভারত থেকে ইঞ্জিনিয়ারিং গুডস নিচ্ছেন সেইখানে ইনক্রিজ হয়েছে। যদি আমরা দেখি রাশিয়া আগে যে পরিমাণে ইঞ্জিনিয়ারিং গুডস ইম্পোর্ট করতো তার থেকে এই 23-24 যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং গুডস মানে কিনেছেন সেটা 99% ইনক্রিজ হয়েছে। ইউএই এর ক্ষেত্রে সেটা 16% ইনক্রিজ হয়েছে এবং সৌদি আরবিয়ার ক্ষেত্রে সেটা 75% ইনক্রিজ হয়েছে। তো সেই কারণেই এই তিনটে দেশ ভারতের ইঞ্জিনিয়ারিং গুডস এর টপ ইম্পোর্টার হয়েছে। ঠিক আছে। EEPC ইন্ডিয়া ইজ স্পন্সার্ড বাই, এই EEPC ইন্ডিয়া একে স্পন্সর করে মিনিস্ট্রি অফ কমার্স ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে, মানে এটা মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আন্ডারে কিন্তু ওয়ার্ক করে। When is International Transgender Day of Visibility 2024 observed? জাস্ট এটা খুব ইম্পর্টেন্ট না, আজ অব্দি কখনো প্রশ্নটি দেয়নি কোনো পরীক্ষায়, জাস্ট ফর ইউর ইনফরমেশন। 31শে মার্চ এই দিনটাকে ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি হিসেবে অবজার্ভ করা হয়, যাতে ট্রান্সজেন্ডারদের ভিজিবল হয় তারা। ঠিক আছে, তারা লুকানোর জিনিস না, তারাও এই মানে পৃথিবীর সৃষ্টি, তো তাদের লুকিয়ে রাখার কোনো ব্যাপার নেই। তো টু সেলিব্রেট ট্রান্সজেন্ডার, নন বাইনারি and gender expansive, gender non-conforming individuals and the contributions of trans people and the non-binary community, এই কারণে বিশেষ করে তাদের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু এই দিনটার অবজারভেশন। Recently, how many sites have been added to the Global Geopark Network? Global Geopark Network এ recently, বেসিক্যালি ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক নেটওয়ার্কে বেসিক্যালি রিসেন্টলি কতগুলো নতুন অ্যাডিশন হয়েছে এটাই জিজ্ঞেস করা হচ্ছে। তো গ্লোবাল জিওপার্ক নেটওয়ার্ক আগে প্রথমে জানতে হবে যে জিনিসটা কি। এটা বেসিক্যালি একটা সিঙ্গেল জিওগ্রাফিক্যাল এরিয়া দ্যাট আর ম্যানেজড উইথ আ হলিস্টিক কনসেপ্ট অফ প্রোটেকশন, এডুকেশন অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। মানে কোনো দেশের মধ্যে কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল জায়গা যেটা বেসিক্যালি প্রিজার্ভ করা হয়, ম্যানেজ করা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, সেটাকে হলিস্টিক কনসেপ্টের জন্য ম্যানেজ করা হয়। ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক ডেস্টিনেশন, এটা 2015-তে এটি ক্রিয়েট হয়েছিল অ্যান্ড রিকগনাইজেস জিওলজিক্যাল হেরিটেজ অফ ইন্টারন্যাশনাল সিগনিফিকেন্স। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিগনিফিকেন্সের জিওলজিক্যাল হেরিটেজ মানে যেটা মানুষের তৈরি না, অটোমেটিক্যালি জিওলজিক্যাল ওয়েতে যে জায়গাটি হয়েছে সেরকম কোনো দেশের মধ্যে কোনো ইউনিক সিঙ্গেল প্লেস থাকলে সেটাকে রক্ষা করা এবং সেটা লিস্ট। ইউনেস্কোর তরফ থেকে রিসেন্টলি 18টা নতুন সাইটকে এই গ্লোবাল জিওপার্ক নেটওয়ার্কে অ্যাড করা হলো এবং বর্তমানে দাঁড়িয়ে টোটাল 48টা কান্ট্রি থেকে 213টা গ্লোবাল জিওপার্ক নেটওয়ার্কে টোটাল 213টা কিন্তু গ্লোবাল জিওপার্ক আছে। ঠিক আছে, তাহলে বর্তমানে ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের সংখ্যা হচ্ছে 213, 18টা অ্যাড করার পর। Recently, India registers what percentage of decline in TB incidence? Tuberculosis, যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলি নামক একটি ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটি হয়। তো আমরা জানি আমাদের ভারতবর্ষে টিবির সংখ্যা খুব বেশি, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটি কমছে এবং রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে অনেক ভালো পারফর্ম করেছে টিবি কেসেস ডিটেকশনের ক্ষেত্রে এবং সেটা কিওরের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু 16%, যেটা কিনা যদি আমরা দেখি টোটাল 2015 থেকে 2022-এর মধ্যে টোটাল টিবি বা টিউবারকিউলোসিস পেশেন্টের কেস 16% কমেছে, যেখানে কিনা গ্লোবাল ডিক্লাইন রেট হচ্ছে 9%। সারা বিশ্বের মধ্যে 9% রেটে কমেছে, কিন্তু ভারতে এটা টিবির কেসেস কিন্তু 16% রেটে কমেছে
এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম, যার 2024-এর রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে প্রায় যদি আমরা দেখি যে লাস্ট ইয়ার 25.55 লাখ কেসেস আইডেন্টিফাই হয়েছে, এবং বর্তমানে যদি আমরা দেখি যে ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম 1960-এর দশকে যেটা লঞ্চ করা হয়েছিল, সেই লঞ্চ হওয়ার বছর থেকে এখনো অবধি সব থেকে বেশি কেসেস এক বছরে ডিটেক্টেড হয়েছে লাস্ট ইয়ারে। এবং যদি আমরা স্টেট ওয়াইজ দেখি তাহলে স্টেট ওয়াইজ সব থেকে বেশি টিবি কেসেস ডিটেক্টেড হয়েছে উত্তরপ্রদেশে। এবং একটা জিনিস যেটা, যে যত তাড়াতাড়ি যত বেশি টিবি কেস ডিটেক্ট, এখন টিবি এমন একটা রোগ, এক সময় সেটা মারণ রোগ হলেও বর্তমানে কিন্তু টিউবারকিউলোসিস মারণ রোগ নয়। সরকারের তরফ থেকে বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা হয়, তবে হ্যাঁ অবশ্যই আগে ডিটেকশন হতে হবে এবং ডিটেকশনের পরে প্রপার ট্রিটমেন্ট হতে হবে। তো যত বেশি টিউবারকিউলোসিস কেস কিন্তু ডিটেক্ট হবে, ততই ট্রিটমেন্ট হবে এবং ততই সেটা সারবে। তো অবশ্যই ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামের সেই শুরু থেকে এখন অবধি সব থেকে বেশি লাস্ট ইয়ারে কিন্তু কেসেস ডিটেক্ট হয়েছে, এবং যে রাজ্যে সব থেকে বেশি কেস ডিটেক্ট হয়েছে সেটা উত্তরপ্রদেশ। এবং অবশ্যই বেশি ডিটেকশন মানে বেশি ট্রিটমেন্ট, ফলে হয়তো একসময় আমরা টিবি মুক্ত ভারতও খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ঠিক আছে, সো এবার তোমাদের জন্য প্রশ্ন, রিসেন্টলি সুপ্রিম কোর্ট appoints an expert committee for preservation of which animal? সুপ্রিম কোর্ট রিসেন্টলি আমরা জানি যে একটা 7 মেম্বারের কমিটি অ্যাপয়েন্ট করেছে, যাকে জুলাই 2024-এর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই এক্সপার্ট কমিটিটি কোন অ্যানিমেলের প্রিজার্ভেশনের জন্য তৈরি হয়েছে? কমেন্ট করে আনসার জানিও আমাকে। আজকের মতো ক্লাস এখানেই আমরা মার্চের কমপ্লিট করে ফেললাম। আজকে রাতে তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, কাল থেকে আমরা এপ্রিলের ক্লাস শুরু করব। ঠিক আছে, সো থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হবে আগামীকাল সকাল 9টায়। বাই।